ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের যে সিরিজটা শুরু করা হয়েছিল, আজকে তার ক্লাস নাম্বার 11। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে ধাতুকল্প বা মেটালয়েডস, যেগুলোকে আমরা ধাতু এবং অধাতু তিনটেই দেখতে পাওয়া যায়। মানে বলতে চেয়েছে যে আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে, আমরা জানি যে পর্যায় সারণীর কোন গ্রুপগুলো হয়ে থাকে। দেখো পর্যায় সারণীটিকে যদি আমি এখানে রভাবে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এই পাশে কি থাকে, মূলত কিন্তু এই পাশে থাকে হচ্ছে ধাতুগুলো, আর এই পাশে কিন্তু থাকে তোমার হচ্ছে অধাতুগুলো। অর্থাৎ বাঁ দিকে ধাতু থাকে এবং ডান দিকে অধাতু, এবং মাঝখানে কিন্তু কি থাকে, মাঝখানে কিন্তু ট্রানজিশনাল এলিমেন্ট, যেগুলোকে আমরা মেটালয়েডসও বলতে পারি, এরকমটা থাকে। কিন্তু কি বলছে যে পর্যায় সারণীর কোন গ্রুপে ধাতু, অধাতু এবং হচ্ছে যেটাকে আমরা মেটালয়েডস বলি, মেটাল, নন মেটাল এবং মেটালয়েডস, এই তিনটেই দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রুপ নাম্বার 14। ঠিক আছে, গ্রুপ নাম্বার 14, বা এক কথায় আমরা বলতে পারি যে শ্রেণী 14 নম্বর যে শ্রেণী আছে, সেখানে কি হয়, সেখানে কিন্তু আমরা মেটাল, মেটালয়েডস এবং নন মেটাল তিনটেই কিন্তু দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো এখানে কিন্তু এক্সাম্পলও দিয়ে দিয়েছে, যেমন কার্বন। কার্বন কিন্তু হচ্ছে একটা অধাতু, যেটা কিন্তু গ্রুপ নাম্বার 14 অবস্থান করছে। সিলিকন, এটা কিন্তু একটা মেটালয়েড, যেটা কিন্তু কোথায়, যেটা কিন্তু তোমার হচ্ছে গ্রুপ নাম্বার 14 আছে। আর টিন, এটা কিন্তু একটা মেটাল, এটাও কিন্তু গ্রুপ নাম্বার কোথায় আছে, গ্রুপ নাম্বার 14 আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রুপ নাম্বার যে 14 আছে, এখানে কিন্তু মেটাল, নন মেটাল এবং মেটালয়েডস তিনটেই অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো একটা অঙ্ক দিয়েছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। দেখো এটা কিন্তু মানে আমরা অঙ্ক প্লাস এটা সূত্র দুটোর মাধ্যমে কিন্তু করতে হবে। দেখো একটা জিনিস তোমাকে কিন্তু এখানে হিন্ট দিচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। মনে রাখতে হবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে বলুক বা অবতল লেন্সের ক্ষেত্রে বলুক, যে কোনো লেন্সের ক্ষেত্রেই বলুক, কোনো বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান কিন্তু একমাত্র 2f-এই হয়। কি হয়, লেন্সের মধ্যে কিন্তু বিভিন্ন রকম জায়গা থাকে, f, 2f। তো মনে রাখতে হবে যে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান কেবলমাত্র 2f-এই হয়। যখন f মানে কি, যখন f মানে কিন্তু হচ্ছে ফোকাল লেন্থ। কি বললাম, f মানে হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে 2f মানে কত, 2f মানে আমাদের ফোকাল লেন্থ কিন্তু এখানে 10 সেন্টিমিটার বলেছিল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটারে যদি থাকে, তাহলে কিন্তু বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এখানে আমি সূত্রটা এখানে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, যে ব্যাখ্যা, যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে যখন বস্তুর 2f দূরত্বে থাকে। এখানে 2 টাইমস, ঠিক আছে, মানে তোমার যে ফোকাল লেন্থ যেটা থাকে তার কিন্তু কি হয়ে যায়, তার কিন্তু 2 টাইমস হয়ে যায়, মানে যেটা ফোকাল লেন্থ থাকবে তার ডবল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে কোষের কারখানার ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। কি বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, নাকি হচ্ছে লাইসোজোম। তো সঠিক অ্যান্সার কী হবে, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গলগি বডি। এটাকে কি বলা হয়ে থাকে, এটা কিন্তু বলা হয়ে থাকে কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে গলগি বডি, তার কারণ কি, তার কারণ কোষের ভেতরে প্রোটিন পরিবহনের দিক নির্দেশ করে থাকে। মানে কোষের ভেতরে কোন দিক থেকে কোন দিকে প্রোটিন যাবে, সেটার যে দিক নির্দেশনা, সেটা কিন্তু গলগি বডি করে থাকে। সেই কারণের জন্য কিন্তু এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলে সব থেকে কম হয়ে থাকে। ঠিক আছে, যে পাউলিং স্কেল থাকে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে পাউলিং স্কেলটা কি করে, তড়িৎ ঋণাত্মকতা বা যেটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলে থাকি, সেটাকে ডিটারমাইন করে। তো এর মধ্যে সব থেকে কম কার থাকে, ফ্লোরিন, সিজিয়াম, ফ্রান্সিয়াম নাকি লিথিয়াম। তো সঠিক অ্যান্সার দেখো কি বলছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এটাকে কিন্তু FR দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কি বলেছে দেখো এখানে ফ্রান্সিয়াম সম্পর্কে, যে ফ্রান্সিয়াম কি, ফ্রান্সিয়াম কিন্তু হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক। তাহলে সবথেকে বেশি যে তড়িৎ ধনাত্মক হবে, বা এক কথায় আমরা বলতে পারি সবথেকে বেশি যে ইলেকট্রো পজিটিভ হবে, সেই সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ হবে, তাই না। যার প্লাসের মান সবথেকে বেশি, নিশ্চয়ই তার মাইনাসের মান সবথেকে কম হবে। তাহলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি যার ভেতরে, সবথেকে বেশি ইলেকট্রো পজিটিভিটি যার ভেতরে থাকবে, তার ভেতরে ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কম থাকবে। তো ফ্রান্সিয়াম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এর মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কম থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আবার কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে যে একটি 20 কেজি ভরের বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করলো। ঠিক আছে, 10 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত হবে? দেখো আমরা জানি যে গতিশক্তি বের করার জন্য কি প্রয়োজন হয়ে থাকে, গতিশক্তি বের করার জন্য কিন্তু মাস আর ভেলোসিটি প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এখানে দেখো কোথাও ভেলোসিটি দেওয়া নেই, আমাদেরকে ভেলোসিটি বের করতে হবে। আচ্ছা, ভেলোসিটি বের করতে গেলে আমরা এখানে কি করতে পারি, আমাদের কিন্তু এখানে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই যে সূত্রটা আছে এই সূত্রটার হেল্প নিতে হবে। দেখো যেখানে v মানে কি, যেখানে v মানে কিন্তু অন্তিম বেগ যেটা আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের যে vটা প্রয়োজন। ঠিক আছে, ইউ মানে কি, ইউ মানে কিন্তু হচ্ছে সেটা প্রাথমিক বেগ। দেখো কোনো একটা বস্তু কিন্তু বলে দিয়েছে স্থির অবস্থা থেকে, মানে এটা 0 থেকে শুরু করেছিল। এর ত্বরণ কত বলেছে, ত্বরণ কিন্তু বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কত সময় বলেছে, সময় কিন্তু বলেছে 10 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে v ইকুয়ালস টু সেটা কত হচ্ছে, সেটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড হচ্ছে। কি হচ্ছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আমাদের যে v এর মান ছিল সেই v এর মান পেয়ে গেলাম। এইবার আমাদেরকে কিন্তু এখানে অঙ্কটা করতে হবে। তো কাইনেটিক এনার্জি বের করতে গেলে কি করতে হয়, কাইনেটিক এনার্জি বের করতে গেলে কিন্তু হাফ ইন্টু mv স্কোয়ার পেয়ে যায়, যেখানে আমরা v একটু আগে বের করলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের হাফ আছে, আমাদের এখানে m কত, m হচ্ছে 10 কেজি, আর এখানে আমাদের 20 আছে। 10 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হচ্ছে, তো 20 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 10, তো 10 10কে কত হচ্ছে 100 জুল কিন্তু দেখো সঠিক আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সরি একটা জিনিস কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু আমি ভি স্কোয়ারটা করিনি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু হচ্ছে 10, আর এখানে কিন্তু ভি এর যে স্কোয়ার, অর্থাৎ দেখো ভালো করে বুঝে দেখো, ভি মানে কত বেরিয়েছিল 20, তাহলে 20 স্কোয়ার করলে কত হয়, 20 স্কোয়ার করলে কিন্তু 400 হয়। এবার যদি আমরা এইটাকে এইটা দিয়ে কাটি, যদি আমরা এটাকে এটা দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি 2000। ঠিক আছে, এরকমভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তো ভি স্কোয়ার আমরা কত পেলাম, ভি স্কোয়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2000 জুল। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অপশানেও আছে 2000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। পরবর্তী এখানে কিন্তু অপশানটা ভুল আছে, এটা 4000 জুল হবে না, এটা কিন্তু 2000 জুল হবে। আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হাফ আছে, আর এখানে হচ্ছে 10, আর এখানে কত আছে, আমাদের যেটা ভেলোসিটি বেরিয়েছিল সেটা কত বেরিয়েছিল, সেটা কিন্তু বেরিয়েছিল 20 স্কোয়ার, আর 20 স্কোয়ার করলে আমরা কত পাবো, আমরা কিন্তু পেয়ে যাব 400। তো এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে 200, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে 2000 জুল। আশা করি বোঝাতে পেরেছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2000 জুল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল আসলে কোন রাশির লগারিদম একক, শব্দের বেগ, শব্দের ক্ষমতা, শব্দের বিস্তার, নাকি শব্দের কম্পাঙ্ক? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শব্দের ক্ষমতা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে শব্দের ক্ষমতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো বা ইন্টেন্সিটিও কিন্তু এটাকে আমরা বলতে পারি, যে মানুষের শরীরে কোন খনিজের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়োডিনের অভাবে কিন্তু এই গয়টার বা গলগণ্ড রোগটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে নিচের কোন নিষ্ক্রিয়, এক সেকেন্ড, নিচের কোন, দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে কিন্তু ডেটাটাকে ভুল লিখেছিলাম। ঠিক আছে, তার জন্য খুবই দুঃখিত। এখানে কিন্তু 20 কেজি বলেছে। তো দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে হাফ হবে, এখানে হচ্ছে mv স্কোয়ার হবে। তো হাফ এখানে হচ্ছে হাফ, আমাদের m কিন্তু 20 কেজি। ঠিক আছে, এটাকে আমি 10 কেজি ধরেছিলাম, ওই কারণের জন্য ভুলটা হয়েছিল। ঠিক আছে, তোমরা কিন্তু ঠিকই ধরেছো। এবার দেখো এখানে কত হচ্ছে 20, আর এখানে কিন্তু কি, এখানে কিন্তু আমাদের যেটা ভেলোসিটি বেরিয়েছিল সেটাও কিন্তু 20 স্কোয়ার মানে 400, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10। তো আলটিমেটলি আমাদের যে অ্যান্সার সেটা কিন্তু 4000 জুলই বেরোচ্ছিল। ঠিক আছে, আমি আবারও বলছি সরি, আমি এখানে এই যে ডেটাটা ছিল এটাকে ভুল দেখেছিলাম। ঠিক আছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা তোমার হচ্ছে ভুলটা ধরতে পেরেছিলে তারা কিন্তু তোমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কিন্তু আমার এই ভুলটা ধরতে পেরেছিলে। তো আমরা কোন প্রশ্নে ছিলাম, আমরা কিন্তু দেখো তাহলে সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু 4000 জুলি হয়ে যাবে। তো আমরা কোন প্রশ্নে ছিলাম, আমরা কিন্তু যে এই যে প্রশ্নটা ছিল যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়ে থাকে, তো আমরা প্রত্যেকে জানি আয়োডিনের অভাবে কিন্তু যে গলগণ্ড, সেই গলগণ্ড রোগটা বা এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু গয়টার রোগও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেডন। ঠিক আছে, এটাকে কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। আর মনে রাখতে হবে এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা তেজস্ক্রিয় গ্যাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে আলোকের কোন ধর্মের জন্য হীরকের অত্যন্ত উজ্জ্বল দেখায়, হীরককে অত্যন্ত উজ্জ্বল দেখায়? তো এটা তোমাদের আগেও করিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা
এটাকে কিন্তু কি বলা হয়ে থাকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও বলা হয়ে থাকে। আর এটার আরেকটা নাম কি, এর আরেকটা এক্সাম্পল কি, এর আরেকটা এক্সাম্পল কিন্তু হচ্ছে মরীচিকা। আর অনেক সময় কিন্তু যে অপটিক্যাল ফাইবারগুলো হয়ে থাকে সেই অপটিক্যাল ফাইবারেও কিন্তু এই নীতি কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। একটি 10 ওহম রোধের তারকে মাঝখান থেকে ভাঁজ করে দুই প্রান্ত মুক্ত করলে, সমান্তরাল করলে যেটাকে বলা হয়ে থাকে, নতুন রোধ কত হবে। মানে একটা তার নিয়েছে, সেই তারটাকে মাঝখান দিয়ে দুই ভাগে ভাঁজ করে কি করেছে, দুই প্রান্ত খুলে দিয়েছে। তো সেক্ষেত্রে তারের যে নতুন রোধ সেটা কি হবে, দেখো এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে R/n²। কি বললাম, R/n²। যেখানে n মানে কি, যেখানে n মানে কিন্তু হচ্ছে কতবার ভাঁজ করলো। আর মানে কি, এখানে দেখো n মানে কি, n মানে কিন্তু হচ্ছে কতবার ভাঁজ করলো। তো আমাদের এখানে দুইবার ভাঁজ করেছে, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের কি হবে, অ্যাকর্ডিং টু ফর্মুলা হচ্ছে আমাদের n কিন্তু দুইবার। এবার দেখো আমাদের r কত ছিল, r ছিল 10, আর n কিন্তু দুইবার মানে ভাঁজ করেছিল দুইবার। তাহলে এখানে আমরা পাচ্ছি 10-এর 4, 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 10কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আড়াই হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 2.5 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে পেপটিক আলসার সৃষ্টির জন্য মূলত কোন ব্যাকটেরিয়া দায়ী। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কি, হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়াটা আছে এটাই কিন্তু যে পেপটিক আলসার, সেই পেপটিক আলসার যেটা কিন্তু কোথায় হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের যে পাকস্থলী থাকে সেই পাকস্থলীতে হয়ে থাকে, এর জন্য কিন্তু রেসপন্সিবল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরমাণুর কোন কক্ষে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। তো মনে রাখতে হবে পরমাণুর যে এম কক্ষ, এখানে কি থাকতে পারে, সর্বোচ্চ কিন্তু 18টা ইলেকট্রন থাকতে পারে। এটা কিভাবে বের করে, এর কিন্তু একটা ফর্মুলা আছে 2n², যেখানে n আমাদেরকে কি বোঝায়, যেখানে n কিন্তু আমাদেরকে শেল নাম্বার বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা করে দেখি। তো আমাদের দেখো কি আছে, KLM, তাহলে m কত নাম্বার শেল, m কিন্তু হচ্ছে 3 নাম্বার শেল। ঠিক আছে, তো 3 স্কোয়ার করব, তো 3 স্কোয়ার করলে হচ্ছে 9, তো 9 দুগুণে কিন্তু হচ্ছে 18। তো সর্বমোট কিন্তু m কক্ষে 18টা ইলেকট্রন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে পারমাণবিক চুল্লিতে শীতল কারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে। ভারী জল, তারপরে তরল সোডিয়াম, গলিত সীসা, উপরের সবকটি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অল অফ দি অ্যাভব। ঠিক আছে, কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অল অফ দি অ্যাভব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহের সবথেকে ছোট পেশি কোনটা। স্যাটোরিয়াস, তারপরে কি বলছে, তারপরে হচ্ছে স্টেপিডিয়াস, তারপরে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নাকি মেসেটার। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টেপিডিয়াস। এটা কোথায় থাকে, এটা কিন্তু কানে থাকে, আর এটাই কিন্তু মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম পেশি। আর সবথেকে ক্ষুদ্রতম যে হাড় স্টেপিস সেটাও কিন্তু এইখানেই থাকে, কানেই কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে জলে কিসের উপস্থিতির জন্য ব্লু বেবি সিনড্রোম রোগ হতে পারে। ঠিক আছে, ফ্লোরাইড, ক্লোরাইড, নাইট্রেট নাকি আর্সেনিক। তো এটা তো আমাদের আগেও করিয়েছি, যে আর্সেনিকের যে নাইট্রেট থাকে, সেই নাইট্রেটের উপস্থিতির জন্য কি হয়ে থাকে, নাইট্রেটের উপস্থিতির জন্য কিন্তু এই যে ব্লু বেবি সিনড্রোম এটা কিন্তু সংঘটিত হয়ে থাকে। ঠিক আছে, নাইট্রেটের উপস্থিতির জন্য কিন্তু ব্লু বেবি সিনড্রোম সংঘটিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করার ক্ষমতাকে কি বলা হয়ে থাকে। উপযোজন, অভিযোজন, প্রতিসরণ নাকি বিচ্ছুরণ। দেখো আমাদের চোখের যে লেন্স থাকে সেটাকে কিন্তু আমরা যেভাবে তাকাই সেই অনুযায়ী কিন্তু এটা কখনো কখনো স্ট্রেচ করে, আবার কখনো কখনো কিন্তু তোমার হচ্ছে কন্ট্রাক্ট করে। তো এই যে পদ্ধতি এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু অ্যাকোমোডেশন বা উপযোজন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন তেজস্ক্রিয় কণা, কোন তেজস্ক্রিয় কণাটি আসলে হিলিয়াম নিউক্লিয়াসের সমান। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলফা কণা। যে আলফা পার্টিকেল থাকে সেটা কি, সেটা কিন্তু তোমার হচ্ছে এই যে হিলিয়াম আছে, সেই হিলিয়াম যে পার্টিকেল তার সমান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন অ্যাসিডটি অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ তৈরি করতে ব্যবহৃত হয় না। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার দেখো হচ্ছে অ্যাকোয়া রিজিয়া তৈরি করতে কিন্তু HCl এবং HNO3 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুটোই লাগে। একমাত্র যেটা লাগে না সেটা কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4। এই H2SO4 কিন্তু লাগে না অ্যাকোয়া রিজিয়া তৈরি করতে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে লিফট যখন সমতরণের নিচের দিকে নামে তখন লিফটে থাকা ব্যক্তির ওজন কেমন হয়ে থাকে। দেখো এই লিফট সংক্রান্ত যে ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মনে করো এটা একটা লিফট, যদি লিফটটা সমতরণে অপরের দিকে ওঠে, অর্থাৎ কোনো রকম চেঞ্জ হচ্ছে না,
না, যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিতে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি সমত্বরণে ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু ওজন বেশি লাগে, ঠিক আছে, কি বললাম, ওজন কিন্তু বেশি মনে হয়। আবার এর উল্টো কেসটা যদি হয় যে সমত্বরণের নিচের দিকে নামছে, তখন কি হবে, তখন কিন্তু ওজনটা কম মনে হবে। আর যখন এটা ফ্রি ফল হচ্ছে, মানে একদম তোমার হচ্ছে মানে মাধ্যাকর্ষণের টানে কি হচ্ছে, নিচের দিকে পড়ছে, তখন কিন্তু ওজনটা শূন্য ফিল হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধ হয়। মানে তোমার হচ্ছে কোষ বিভাজনের কোন দশাতে কি হয়, মনে করো এটা হচ্ছে সেল, ক্রোমোজোমগুলো কিন্তু জেনারেলি এইরকম দিকে থাকে, সেখানে কি হয়, এরা কিন্তু যে ইকুয়েটার মানে একদম মাঝে এসে কিন্তু জুড়ে যায়, তো সেই দশাটাকে কি বলে, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মেটাফেজ দশা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি তরল অধাতু, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্রোমিন। এটা কি, এটা কিন্তু একমাত্র তরল অধাতু, ঠিক আছে, পারদ যেমন তরল ধাতু, সেরকম ব্রোমিন কিন্তু হচ্ছে তরল অধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন হরমোনটি মানুষের ঘুমের চক্র বা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে, ইনসুলিন, মেলাটোনিন, অক্সিটোসিন নাকি হচ্ছে ডোপামিন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মানুষের যে স্লিপ সাইকেল আছে, অর্থাৎ মানুষের যে ঘুমের চক্র আছে, সেটা কিন্তু মেলাটোনিন নামক যে হরমোনটা আছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, জার্মান সিলভার বা সংকর ধাতুতে কোন উপাদানটি অনুপস্থিত থাকে। তো জার্মান সিলভারে কিন্তু কি থাকে না, জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, তাও কিন্তু এটার নাম হচ্ছে জার্মান সিলভার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটা, কুইনাইন, রজন, নিকোটিন নাকি ডাটুলিন। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রজন, ঠিক আছে, বা রেজিনও কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের লাস্ট প্রশ্ন, যে কোন তরঙ্গের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না, কোনটার বিস্তারের জন্য কোনো রকম জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর তরঙ্গ, লাইট ওয়েভ যাওয়ার জন্য কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু শব্দ তরঙ্গ যাওয়ার জন্য কিন্তু মাধ্যম প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, এইবার দেখো আমরা আমাদের যে অঙ্কটাতে একটুখানি ডেটাটা নিতে ভুল করেছিলাম, সেই যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমরা আরেকবার একটুখানি করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, যে 20 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করলো এবং 10 সেকেন্ড পরে, দেখো এক্ষেত্রে আমরা যে ভিটা বের করেছিলাম, মানে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে যেটা বের করেছিলাম এটা কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল। এখানে কিন্তু আমাদের ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ডই বেরোচ্ছিল। ভুল কোথায় হচ্ছিল, ভুল কিন্তু এখানে আমার যে ডেটা নেওয়া সেটাতে কিন্তু ভুল হচ্ছিল, যে আমি এখানে যে মাসটা ছিল সেই মাসটাকে কিন্তু 10 ধরছিলাম, কিন্তু মাসটা কিন্তু ছিল 20। আর দেখো ভি স্কোয়ার করলে মানে 20 স্কোয়ার করলে আমরা কত পাবো, আমরা এখানে 400 পাবো। তো এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 10, তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে 4000 জুল, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে এখন থেকেই বলবো, তোমরা এখন থেকে এদের গ্রুপটির জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তার কারণ এর আগের বার যারা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু আমার এই ক্লাসগুলো করে অনেক উপকার পেয়েছো, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো বা আমাকে কিন্তু পার্সোনালি ফোন করেও তোমরা জানিয়েছো। তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু হচ্ছে তোমাকে সায়েন্সের বেসিকটা স্ট্রং রাখতেই হবে। তার কারণ সায়েন্সের যে 25 নাম্বার থাকে সেই 25-এর মধ্যে কিন্তু তোমাকে মিনিমাম 22 থেকে 23 পেতেই হবে, তা নাহলে কিন্তু এই চাকরিটা সম্ভব হবে না। আর দেখো যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে ব্যাপারটা আছে, আগের বার কিন্তু সবাই বলেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সই প্রচুর বেশি দিয়েছে, সেই কারণের জন্য কিন্তু জিকের ক্লাসগুলোকে শুরু করা হচ্ছে না। তার কারণ আমার চেনা পরিচিত একজনের কিন্তু শিফটে কোনো রকম জিকের থেকে কোনো কোশ্চেন আসেনি, 20টার মধ্যে 20টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিলো। তো সেই কারণের জন্য বলবো যে তোমরা কিন্তু তোমাদের এই সায়েন্সের দিকটা স্ট্রং করো, যদি মনে করো যে এদের গ্রুপ ডিতে চাকরিটা পেতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।